বাংলা বর্ষপঞ্জিকাতে এখন আষাঢ় মাস চলমান। চারদিকে বর্ষার ঘনঘটা। গ্রামগঞ্জ হাওর বাওর সব ডুবে আছে বন্যার পানিতে। সাগরের পানি বানবাসী হয়ে ফুলে ফেপে থই থই করছে বেলাভূমি। শহরে যান্ত্রিক জীবনে বর্ষার প্রভাব খুব একটা চোখে না পড়লেও গ্রাম কিংবা তার এলাকাগুলোতে মারাত্মক প্রভাব ফেলে সকলের প্রিয় ঋতু বর্ষা। ঈশানীদের বাড়িটা মফস্বলে, সমুদ্র সৈকত থেকে বেশ অনেকটা কাছে হওয়ায় বাড়ির পিচঢালা সরু রাস্তা আর ঘাস আবৃত ছোট্ট লনেও জল জমে গিয়েছে। চারদিকে কর্দমাক্ত, হয়তো বিকেলের দিকে রোদ উঠলে শুকিয়ে যাবে সব। কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদামাটি পেরিয়ে ঘর অবধি পৌঁছাতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঈশানীর। কোনো মতে সেলোয়ার ধরে সাবধানে পা টিপে টিপে ঘরের দুয়ারে পা রাখতেই ভেতর থেকে বেরিয়ে আসে ঈশানীর মা রোকেয়া প্রাচী। এক হাতে সরু লাঠি, তার মুখে ভীষণ রুষ্টতা, দেখেই বোঝা যাচ্ছে ক্ষেপে আছেন তিনি। ভিতরের ঘর থেকে ঈশানীর ছোট বোন উষার কান্নার আওয়াজ ভেসে আসছে। খানিকক্ষণ আগেই যে উষার উপর দিয়ে এক ভয়াবহ টর্নেডো বয়ে গিয়েছে তা আর বুঝতে বাকি নেই ঈশানীর। ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতের লাঠিটা কয়েক হাত দূরে ছুঁড়ে মেরে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসেন রোকেয়া প্রাচী। ঈশানী তখনও সেলোয়ারে ছিটে আসা কাদামাটিগুলো হাতের সাহায্যে ঝাড়তে ব্যস্ত। ঠিক সেই সময় মেয়ের উদ্দেশ্যে ক্ষুব্ধ আওয়াজে কথা শুনেন রোকেয়া। এখন আসার সময় হলো? তোকে গত সপ্তাহে বাড়ি আসতে বলিনি? মায়ের কথার তোড়ে জামা কাপড়ে হাত চালানো বন্ধ হয়ে গেল ঈশানীর। ও চোখ তুলে মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সাবলীল গলায় বলল, জয়া আন্টি আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না মা। মাস শেষে যে টাকাটা তোমাকে পাঠাই তার বিনিময়ে আমাকে ফুল টাইম ডিউটি করতে হয়। যখন তখন চাইলেই তো আর আসতে পারি না। রোকেয়া প্রাচী অল্প শিক্ষিত মহিলা, তবে ঈশানীর মা হিসেবে বয়স তুলনামূলক কম। যদিও বা বৃদ্ধ না হতেই সংসারের ভারে বয়সের ছাপ স্পষ্টত রয়েছে তার চেহারার বাজে। গমরঙ্গা রাজহংসীর মতো গায়ের রং সে কবেই হারিয়ে গিয়েছে রোদে পুড়ে যাওয়া তামাটে বর্ণের আড়ালে। তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবে যুবতী বয়সে পদার্পণ করেছেন, তাই এখন রোকেয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গমরঙ্গা গায়ের রংটাও সর্বাঙ্গে ধারণ করে বসে আছে ঈশানী। মেয়েটা দিনকে দিন সুন্দরী হচ্ছে। ডলডলে পানপাতার মতো কোমল চেহারা থেকে লাবণ্যতা আর মিষ্টতা যেন উপচে পড়ছে তার। কিন্তু এত সুন্দরী হয়েও লাভটা কি হলো? সেই তো সকলের আশা আকাঙ্ক্ষাতে এক বালতি জল ঢেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একজোড়া গাঢ় নীল চোখ নিয়ে। কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত, কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মণি যদি এমন গাঢ় নীল হয়, তাহলে মানুষ তো খিল্লি উড়াবেই। ছোটবেলা থেকেই সাপের বাচ্চা, কালনাগিনী, জিনে ধরা, ভূতে ধরা এসব শুনতে শুনতে বড় হয়েছে ঈশানী। শুধু কি তাই, চোখের রঙের জন্য জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলতে দ্বিধাবোধ করেনি মহল্লার মানুষ। আর তুলবে নাই বা কেন? ঈশানীর 14 গোষ্ঠীতেও এমন অদ্ভুত গাঢ় নীল চোখের দেখা মেলেনি কোথাও। অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হলো। সর্বনাশ? হ্যাঁ, রোকেয়া প্রাচী তো সেটাই মনে করেন। শুধুমাত্র এই নীল চোখের জন্যই ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেও আবার মুখ ফিরিয়ে চলে যান তারা। যেন মেয়েটা নিজেই নিজের চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে। সব দোষ ওর। বিয়ে দেওয়া হচ্ছে না, পাত্রপক্ষরা দেখতে এসেও এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, তো এটা সর্বনাশ নয় তো কি? কথাগুলো ভাবতে ভাবতে মুখের আদলে কাঠিন্যতা বর করল রোকেয়ার। তিনি মেয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমাকে কাজ দেখাচ্ছিস? মাস শেষে বাড়িতে দুটো টাকা দেশ বলে মায়ের মুখে মুখে এভাবে তর্ক করছিস? এত বছর ধরে লালন পালন করে এই শিখিয়েছি তোকে আমি। বাঙালি মায়েদের সেই এক ইমোশনাল ব্ল্যাকমেইল। ঈশানী এইগুলোতে অভ্যস্ত। মাতৃত্বের অধিকার খাটিয়ে কি করে কাজ হাসিল করে নিতে হয় সেটা বেশ ভালো জানে তার মা। ব্যাপারটা নতুন কিছু নয়। তাই মায়ের হাজারটা অভিযোগ শোনার জন্য ও আর দাঁড়িয়ে রইল না সেখানে, বরং মাকে উপেক্ষা করে পা বাড়ালো নিজের রুমে।
ঈশানী যখন চুপচাপ চলেই যাচ্ছিল, ঠিক তখন রোকেয়া বেগম পিছু ডেকে বললেন, নিজের ঘরে গিয়ে দরজা খিল দাও আর যাই করো। বিকেলে ছেলে বাড়ির লোক আসছে, তখন যাতে আমার একবারও ডাকাডাকি করতে না হয়। মায়ের কথা শুনে ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা, আবারও? রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ বাজ টেনে শাসনের স্বরে বললেন, আবারও মানে? বিয়েটা যে হচ্ছে না সে খেয়াল আছে? তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন। আমি যেহেতু বলেছি তার মানে এখানেই তোর বিয়ে হবে, আর একটাও বাড়তি কথা বলবি না। মায়ের কথার পাছে ঈশানীর অনেক কিছু বলতে ইচ্ছে করলো, জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, প্রত্যেকবার আমাকে এইভাবে জোকার কেন সাজাও মা? সেই তো সবাই আমাকে দেখে নানান কথা বলবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আমার আত্মসম্মানটাকে বারবার এইভাবে ভেঙে ঘুরিয়ে দেওয়া কি খুব প্রয়োজন? অথচ মুখ ফুটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বলল না ঈশানী। উল্টো অপারগ শুকনো চেহারা নিয়ে আস্তে করে চলে গেল নিজের রুমে। পুরনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের। বাড়ির ভিতরের দিকটার কাজ সম্পূর্ণ হলেও বাইরে গাদানো ইটের সারি দিয়ে তৈরি করা দেয়ালে বালু সিমেন্টের আস্তর পড়েনি আজ অব্দি, যার দরুন অযত্নে থেকে থেকে অসম্পূর্ণ রয়ে যাওয়া ইট কাঠের দেয়ালের দীর্ঘদিনের শেওলা জমে একেবারে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে পুরনো আমলের এই দোতলা বাড়িটি। ঈশানীর বাবা নেই, বহু আগেই ইহকাল ত্যাগ করেছেন তিনি। বাড়িতে রোকেয়া বেগম, ছোট বোন উষা আর ঈশানী, বৃদ্ধা নানি বসবাস করেন। আয়ের উৎস বলতে বাবার রেখে যাওয়া ছোট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার। এছাড়া মামা মামিরা সব সময় খোঁজ খবর রাখে বলে বাড়তি কোনো পুরুষের প্রয়োজন হয় না ওদের। ছোট সংসার, খেয়ে পরে বেশ ভালোই দিন চলে যায়। অযথা দুঃখের হাতছানি নেই বললেই চলে। অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড়, দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী। ছোটবেলা থেকেই মানসিক যন্ত্রণা সয়ে সয়ে অভ্যস্ত ঈশানী, যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকাটা ভিতর থেকে আসে না। কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা হাসে না আর। ঈশানীর সবচেয়ে বেশি অভিমান তার মায়ের প্রতি। সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না, কোনোদিন বাসেওনি। ভালোবাসলে কি আর ছোট্ট ঈশানীকে একা ফেলে ওভাবে চলে যেতে পারতো? ভাবনার এক পর্যায়ে এসে নিজের সংবরণ করলো ঈশানী। মনে মনে ভাবলো, থাক সেসব কথা, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার। সকাল সকাল জার্নি করে বড্ড ক্লান্ত শরীরটা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, অথচ রুম থেকে বের হয়নি ঈশানী। ওদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। ঈশানীর নানি লাঠি ভর করে ডাইনিং টেবিলে এসে উষাকে শুধালেন, মাইয়াটা আজকেও আসে নাই? উষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল, এসেছে নানি, আপু রুমেই আছে। উষার কথায় বৃদ্ধা বোধ হয়ে সন্তুষ্ট হলেন। তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাঁধ হালকা করতে। কিন্তু বিধিবাম, এত সুন্দর হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাড়তে সক্ষম হয়নি তার নাতনি। ঈশানীর নানি অবশ্য উপরওয়ালায় খুব ভক্তি। তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে রেখেছেন সে হয়তো এখনো এসে পৌঁছায়নি। ওই জন্যই বিয়েটা হচ্ছে না। যখন সে চলে আসবে তখন উপরওয়ালার ইচ্ছায় বিয়েটা পূর্বাভাসবিহীন ঝড়ের মতোই সম্পূর্ণ হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ না। ও বুড়ি, কি ভাবছ? উষার কথায় দেন ভাঙ্গে নানির। তিনি বুঝে পান না এইটুকুনি 1.5 ইঞ্চি মেয়ের কথাবার্তা এত খারাপ কেন। কই, ঈশানী তো এমন না। নিশ্চয় বাপের গোষ্ঠীর মতো হয়েছে, একেবারে দেরে বজ্জাত। উষা খাচ্ছে আর নানির কুঁচকে যাওয়া গম্ভীর চোখ মুখের দিকে তাকিয়ে কুটকুটিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে। বজ্জাত ছিমড়ি, দাতাল ঘুমুত্ত না হাইসা খাওন খা। আমার লগে মস্করা করতে আইলে লাঠি দিয়া ঠ্যাং ভাঙ্গা দিমু। ছোট্ট নাতনিকে একরাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করলেন ঈশানীর নানি। উদ্দেশ্য বড় নাতনিটাকে খেতে ডাকা। ওদিকে খাবার চিবুতে চিবুতে বেঞ্চি কেটে উষা বলে, বুড়ির তেজ কমেনি এখনো। কথা তো না, যেন মুখ থেকে বের হওয়া আগুনের বারুদ। ইসু, আরে ওই ইসু, খাওন খাইতি না? দুপুর তো যাইতাছে গা।
আর একটু পর পোলার বাড়ির লোক আইয়া পড়ব তো। নানির চেঁচামেচির তুপে পড়ে ঘুমটা আর গাঢ় হলো না ঈশানীর। অগত্য করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়ো পায়ে এগিয়ে এসে দরজা খুলে ঈশানী। ওকে দেখতে পেয়ে নানি গাড় ঘুরিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বলেন, আয়, খাইতে আয়। একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে ওড়না জড়িয়ে নানির পিছন পিছনই বেরিয়ে এলো ঈশানী। খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট্ট বোন উষার দিকে। যদিও বা উষা ঈশানের আপন বোন নয়, তবে যেহেতু সহোদরা, তাই ঈশানী ওকে আপন বোনের মতো স্নেহ করে, অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময়। উষার ক্ষেত্রেও তাই। বড় আপুকে সে ভীষণ ভালোবাসে। আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু ভয়ও পায় অবশ্য। তবে ওরা একই পিতার সন্তান নয়, সেটা ওদের মাঝে আন্তরিকতার জোয়ারে বহু আগেই চাপা পড়ে গিয়েছে। নিজের প্লেটে খাবার নিতে নিতে উষার দিকে তাকিয়ে গভীর গলায় ঈশানী শুধালো, তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছিস তো? বড় আপুর কথার জবাব দেয় না উষা। চুপচাপ মুখ কাচুমাচু করে বসে রয় মাথা নুইয়ে। উপাস থেকে তিরস্কার করে নানি বলে ওঠে, ফেল করেছে তোমার বইনে। নানির কথা শুনে ঈশানী অবাক হয় না। প্রত্যুত্তরে হ্যাঁ বা না কিছুই বলে না। এইটুকু মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে, এটা নিশ্চয়ই কোনো বড় ব্যাপার নয়। ঠিক মতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে। তবে ঈশানীর ভাবনার ছেদ ঘটিয়ে রোকেয়া প্রাচীর বলে ওঠে, বড়টার একটা ব্যবস্থা করি, তারপর এটাকেও ধরবো। মা কিসের ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে ঈশানী। কি সব বলছো মা তুমি? উষার বয়স মাত্র 11 বছর। গলার আওয়াজ ক্ষীণ, অথচ কথার পরাদে প্রতিবাদী জঙ্কার। মেয়ের কথা কানে তুললেন না রুকিয়া। খাবার খেতে খেতে তিনি বললেন, উষার কথা তোর না ভাবলেও চলবে, নিজের একটা ব্যবস্থা হয় কিনা সেটা নিয়ে ভাব। যদিও বা ঈশানী জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়। রিজিকের মালিক তো উপরওয়ালা। তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারেই কি এটা হয়ে থাকে জানা নেই ঈশানীর। তবে ওর সাথে শুরু থেকেই এটা হয়ে এসেছে। ইন্টারমিডিয়েটে পাশ দেওয়ার পরে ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানীর। কারণ তখন থেকেই পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রুকিয়া পাচি। তারপর যখন অনেক চেষ্টা করেও মেয়ের বিয়ে হচ্ছিল না, তখন মহল্লার মানুষের কথা থেকে বাঁচাতে নিজ উদ্যোগে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগাঙে তিনিই পাঠান। জয়া আন্টির ক্যাফেতে ঈশানীর চাকরিটা মায়ের সুপারিশেই হয়েছিল। কারণ জয়া আন্টি ছিলেন রোকেয়ার পূর্ব পরিচিত। এই যে মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে, তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে, তাতে কি ঈশানীর একটু আফসোস হয় না? হয়তো, খুব আফসোস হয়। ঈশানীরও তো নিজুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে। নিজু মতো মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। কই, ওকে তো কেউ পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে না। ওকে তো কয়দিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়িতে ফিরতে হয় না। অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয় যা ওর ইচ্ছার একেবারেই পরিপন্থী। ফেমিনিস্টদের ভাষায় এটাকে টর্চার বললেও ভুল হবে না। অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না। প্রতিবাদ যে কি করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো। কারণ ছোটবেলা থেকেই ওকে কড়া শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে। তোতা পাখির মতো একটাই বুলি শেখানো হয়েছে যে এই পরিবারে মায়ের কথাই শেষ কথা। একই রুমের মধ্যে বসবাস করেও নিজুম আর ঈশানীর গল্পটা কতটা আলাদা, কতটা বিপরীত, সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজেকে নিজে তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসল ঈশানী। বর্ষাকালে যেখানে সূর্যই ওঠে না ঠিক মতো, সেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র। তবুও দুপুরবেলার সেই ফকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসেছে ধরণী। বোধহয় সন্ধ্যা গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও। এই কালো গুদুলির মাঝেই পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে। অনেক বেশি লোকজন নয়, হাতে গোনা কয়েকজন এসেছে। তাদের মধ্যে ছেলের মাও রয়েছেন। আলাপচারিতা আর কৌশল বিনিময়ের পর্ব শেষ হলে রোকেয়া প্রাচী নিজ থেকে নিয়ে আসেন ঈশানীকে। আলাদা কোনো সাজসজ্জা নেই ওর মাঝে। শাড়িটা অবধি পরেনি। ভিন্নতা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথায় এক ফালি ঘুমটা টেনেছেন শুধু।
মেয়েটাকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে রোকেয়া পাচ্ছে কিছুটা ইতস্ত গলায় শুধালেন, সে কি আপা, মাহিন আসেনি? মায়ের এইটুকু কথাতেই ঈশানী বুঝলো যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন। আচ্ছা, শুধুই কি মাহিন? এর আগে পরে কিছু নেই? নিজের অজান্তেই এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানীর মস্তিষ্কে। ওর এই আগুবের ভাবনার সুতো ছিল মাহিনের মায়ের কথায়। তিনি মৃদু হেসে রোকেয়া প্রাচীকে আশ্বস্ত করে বললেন, মাহিন একটু জরুরি কাজে ঢাকা গিয়েছে আপা, তাই এখানে আসতে পারেনি। তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এখানে এসেছি। যদিও মাহিরের মামুনের কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল, তবুও তার কথায় ধাতস্থ হলেন রোকেয়া প্রাচী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝতে পেরেছি আপা। মাহিরের মামুনি এবার ঈশানীকে ডেকে উঠলেন, ঈশানী, আমাদের দিকে একটু তাকাও মা। কোনরূপ কপটতা অবলম্বন না করেই আস্তে করে তাকালো ঈশানী। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতো আঁতকে উঠলেন মাহিরের ফুপি। তিনি বিচলিত কণ্ঠে বললেন, এ কি, তোমার চোখের মনি এমন নীল কেন? কি লাগিয়েছ চোখে? ভদ্রমহিলা আর কিছু বলার আগেই তার কথার মাঝখানে আটকে দিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠলেন তাকে, আহ, চুপ করবে তুমি? অতঃপর ঈশানীর দিকে দৃষ্টিপাত করে মিষ্টি হেসে তিনি বললেন, তুমি খুব সুন্দর ঈশানী মা, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে। সত্যি উপরওয়ালার সৃষ্টির অতুলনীয়। আর আমি এও জানি আমার মাহির তোমার এই চোখ দুটো দেখেই আমার মতো মুগ্ধ হবে। জীবনে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ঈশানী নিজের ভিতরে নিজেকে নিয়ে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করলো। হুট করেই সকল জড়তা জর্জরিয়ে পড়ে গিয়ে মনের মাঝে এক অযাচিত প্রশ্ন উকি দিল ওর, সত্যিই আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে? আমার প্রেমে পড়ে যাবে? তাহলে কি নিজুমি ঠিক বলেছিল? এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ? এখনো বিশ্বাস করতে পারছে না ঈশানের ভঙ্গুর হৃদয়। ছোটবেলা থেকেই আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন এরকম প্রশংসা কিংবা কারোর উপদেশ গেলে সেটাকে নিছকই করুণা মনে হয় ঈশানীর। কিন্তু সামনে যে মাহিনের মা নামক ভদ্রমহিলা বসে আছেন, তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নন। তাহলে কি উনি সত্যি কথাই বলছেন? ঈশানের মন গহীনে দানা বাঁধা হাজারটা অযাচিত প্রশ্নের একত্রের উত্তর দেওয়ার মতো নিজের ব্যাগ থেকে সোনার চেন বের করে ওর গলায় পরিয়ে দিলেন মাহিনের মা। পর মুহূর্তে রোকেয়া প্রাচীরের দিকে তাকিয়ে সম্মোহনী হাসি দিয়ে তিনি বললেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা, তাই আমানত করে রেখে গেলাম। জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের ইশারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচী। ঈশানী মায়ের কথা মতো শুকনো মুখে তাই করলো একে একে সকলকে। আর এভাবেই ক্ষণিকের মধ্যে একজন অচেনা অদেখা পুরুষের বাধ্যতায় রূপান্তরিত হলো ঈশানী। অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারিখ ঠিক করে ঈশানীদের বাড়ি থেকে বিদায় নিয়েছেন মাহিনের পরিবার। সেবার জয়া আন্টির জারি আর ফোনের কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়ো করে চিটাগাং ফিরে এসেছিল ঈশানী। ফেরার আগে মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক বিয়ের আগের দিন যথাসময়ে বাড়ি পৌঁছাবে সে। এদিকে পতেঙ্গা ফিরতেই জয়া আন্টির সে কি রাগ। সপ্তাহ বাদে আবার বাড়িতে যাবে শুনে তো ঈশানীকে তখনই কাজ থেকে বের করে দেয়। পরে অবশ্য জিসান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল জয়া আন্টিকে, বলেছিল, আমি কথা বলবো ঈশানীর সঙ্গে, তুমি রাগ করো না আন্টি। জিসানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিলেন জয়া আন্টি। ওদিকে জিসান যখন আগ বাড়িয়ে ঈশানীর কাছে জানতে চায় দুদিন আগেই ফিরলো, এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়ি যেতে হবে, সেই প্রশ্নের কোনরূপ জবাব দেয়নি ঈশানী, বরং এড়িয়ে গিয়েছে কৌশলে। অতঃপর জিসান যখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে তখন ঈশানী নিজে গিয়ে জয়া আন্টিকে অনুরোধের স্বরে বলেছে যে আগামী সপ্তাহে ও ওভারটাইম করতে চায়। রাত 10টার জায়গায় 12টা হলেও সমস্যা নেই, ও পারবে। কিন্তু তার বিনিময়ে কোনরূপ কৈফিয়ত ছাড়াই ছুটি চায় ঈশানী। জয়া আন্টি ব্যবসায়ী মানুষ, কি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেয় তিনি।
ঈশানীর ক্ষেত্রেও তাই করলেন। যেহেতু জায়গাটা টুরিস্ট এরিয়া, তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব নেই কোনো। ঈশানীকে খাটিয়ে যদি কিছুটা বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতি কোথায়? আনমনের দরুন এক মতলবেটে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয়া আন্টির মন মস্তিষ্ক। তবে ভিতরে মাত্রা অতিরিক্ত খুশিকে দামিয়ে চোখে মুখে কৃত্রিম গম্ভীর্য ধরে রেখে সহসাই উত্তর দিলেন তিনি। বললেন, ঠিক আছে, তাই হবে। আগামী 1 সপ্তাহ তুমি রাত 12টা পর্যন্ত ওভারটাইম করবে। বিনিময়ে পরের সপ্তাহে বিনা কৈফিয়তে তোমার ছুটি। অবশেষে জয়া আন্টির শর্ত পূরণ করতে গত 5 দিন ধরে একটানা 9টা টু 12টা ক্যাফেতে ডিউটি করেছেন ঈশানী। গত 5 দিনে 2 দিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল ও। বাকি 3 দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে। রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা। গত 1 সপ্তাহ ধরে একা হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। তবে হাল ছাড়েনি। জিসান জানলে অবশ্য ঠিকই কোনো না কোনো ছুট্টোয় ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে। কিন্তু ঈশানী সেই পথটাই খোলা রাখেনি। জয়া আন্টিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভারটাইমের ব্যাপারে না জানে জিসান। কারণ আর যাই হোক, নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর। রাত 12টা নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো নক করে আজ 5ম দিনের মতো নিজের ওভারটাইম ডিউটি ইতি টেনেছে ঈশানী। বাকি আছে শুধু একদিন। কাল জয়া আন্টিকে বুঝিয়ে শুনিয়ে রাত 9টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হলো। ব্যাস, সকল ঝামেলার অবসান। নিজে জড়ো হওয়া ভাবনায় নিজে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো ঈশানী। অতঃপর গ্লাসের এপাশ থেকে আরো একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভিতরটা পরখ করে নিল ও। ঠিক এমন সময় হুট করে, একদম হুট করেই নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাচের দেয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়ল একটা লোক। পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে। চারপাশে মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই। অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু। সেই সাথে কিছু পড়ার বিকট শব্দ হচ্ছে। কিন্তু কিসের শব্দ হচ্ছে তা আর কান পেতে শোনার মতো অবস্থাতে নেই ঈশানী। কারণ একটু আগের ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় এখনো থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা। হুট করে এমন একটা সময়ে এভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানীর কলিজা কাঁপিয়ে দিয়েছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। তবুও ভিতরে অনেকটা সাহস সঞ্চয় করে কাঁপতে কাঁপতে শুষ্ক একটা ঢুক গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করলো ঈশানী। দেখলো কালো হুডি, কালো বেগি প্যান্ট, কালো মাস্ক আর কালো ক্যাপ। মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক। এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যে কেউ ভয়ে আঁতকে উঠবে, এটাই স্বাভাবিক। লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাত চেপে ধরে মাথা নুইয়ে বসে আছে তখন থেকে। রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্প পোস্টের আলোয় ঈশানী আরেকটু ভালো করে লক্ষ্য করতেই বুঝলো লোকটার ডান কাঁধ থেকে অনর্গল রক্ত ঝরছে। তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। নিজের অজান্তেই মুখ ফুটে ঈশানী বলে উঠল, কে আপনি? কি হয়েছে? আপনার হাত দিয়ে তো পানির মতো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানীর মুখ থেকে বাক্য কটা বের হতেই আচমকা গাড় ঘুরিয়ে ওর নীলাম্বর চোখের দিকে দৃষ্টিপাত করলো লোকটা। রাতের বেলা মাস্ক পরিহিত লোকটার হঠাৎ চাহনিতে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল ঈশানীর। কলিজাটা যেন খামচে ধরলো ভয়ানক কোনো নরপিশাচ। লোকটা পলক ফেলছে না, শুধু একদেনে তাকিয়ে আছে ঈশানীর পানে। মৃত মানুষের মতো নির্জীব সে দৃষ্টি। এহেন অবস্থায় দূরে সরে গেল ঈশানী। অতঃপর প্রথমে 1 কদম 2 কদম পা ফেলে, এরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেল। কালো মাস্কের আড়াল থেকে রাশভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো লোকটা, ফাকিং ব্রাউন পিপল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাত থেকে দিন পাল্টে যাওয়ার মতোই ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরেই। কারো ছুটে আসা আওয়াজে কিঞ্চিত মাথা তুলতেই লোকটা দেখতে পেল একটু আগের সেই মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট। প্রথমে ভয় পেয়ে পালালো, এখন আবার ছুটে এলো। কি অদ্ভুত! ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি বসে হাঁপাতে হাঁপাতে বলল,
কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই গজ কিনতে পারিনি। এরপর নিজের গলায় পেঁচানো হাফ সিল্কের ওড়নাটা তাড়াহুড়ো করে খুলে একটু ইতস্তত ভাবেই সেটা দিয়ে লোকটার ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল, আপাতত এটা পেঁচিয়ে রাখুন, রক্ত পড়া কমে যাবে আশা করি। তারপর কাল সকালে ডাক্তার দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন, কেমন? এখন আমি আসছি। এক নাগাড়ে কথাগুলো শেষ করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করে ঈশানী। ওদিকে আহত লোকটা এখনো অনুভূতিহীন শূন্য চোখে একদিনে চেয়ে আছে ঈশানীর যাওয়ার পানে। এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী। এখন ভালোই ভালোই একটা সিএনজি পেয়ে গেলেই হলো। এমনিতেই অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল, সেই ভেবে আরো দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী। ঠিক সেই সময় কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটে বিড়াল। আচমকা ঘটনায় আরো একবার জাটকা খেলো ঈশানী। বারংবার এমন ভয় পেয়ে পেয়ে মেয়েটার মাথা ঘুরে উঠছে। আজ হচ্ছেটা কি ওর সাথে? এই মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করেই মনটা কেমন কুগাইতে শুরু করে ঈশানীর। কোনো কালের কুসংস্কার কুপ্রথা বিশ্বাস না করা মেয়েটা আজ হঠাৎ মনে মনেই বলতে শুরু করে, নানি বলতো কালো বিড়াল রাস্তা কাটা একদম ভালো নয়, বিপদের লক্ষণ। তার মানে কি আমার সাথেও ভবিষ্যতে খারাপ কিছু হতে চলছে?